সন তারিখ মিলিয়ে এটাকে স্বীকার করতে হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের দেশের একদল ছাত্র জনতা, বিশেষ করে বেশিরভাগই যারা ছাত্র ছিল, তারা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ভাষার দাবিতে, রাষ্ট্রভাষা বাংলা চাই, এই দাবিতে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে, নিজের জীবন দিয়েছে। এই মিলে যে পাকিস্তান রাষ্ট্র গঠিত হলো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, যারা তারা হলো পশ্চিম পাকিস্তান। সেই সময়ের যে পাকিস্তান, তার যে জনসংখ্যা, তার অর্ধেকের বেশিরভাগ লোকই ছিল বর্তমান বাংলাদেশের মানুষ। তারা লোকসংখ্যায় কম, লোকসংখ্যায় তারা কম, এমনকি তারপরেও আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, বলা হলো যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। তখন এই এটা লোক দেখানোর স্বাধীনতা। শিক্ষক আছেন, কর্মচারী আছেন, দরকার এই মানুষগুলো নিয়মিত 30টি হাই স্কুল থেকে থাকে, 20টি মাদ্রাসা থাকে, 50টি সরকারি প্রাইমারি স্কুল থেকে থাকে। আরো অর্থনৈতিক যে গ্রামীণ সমাজে এই মানুষগুলো বেশিরভাগই গ্রামে বাস করে। তাদের কিন্তু এই দেশের রাষ্ট্রভাষা ছিল পার্সি। জায়গিয়েদেররা যে যখন আজ থেকে 1000 বছর আগে প্রথমের বিকাশ ঘটে, সেনরা এই দেশে ক্ষমতায় আসে। সেনরা মানে ব্রাহ্মণরা, হিন্দুরা। সেই সেন রাজবংশের সভাপতি ছিলেন কবি জয়। ব্রাহ্মণ পণ্ডিতরা একটা আইন জারি করেছিলেন। তারা পরিষ্কার বলে দিয়েছিলেন, অষ্টাদশ প্রণালী রামস্য চরিতারি চ ভাষায়ন মানব শ্রুতা রৌরব নামক দলকে দুজকে যেতে হয়। ব্রাহ্মণ রাজবংশ, হিন্দু রাজবংশ, তারা বাকি। তার কবিতার বিখ্যাত কয়েকটি লাইন, যে জন জন্মিত বঙ্গে হিংসে বঙ্গবাণী, সেজন কাহার জন্ম নির্ণয়। তিনি নিশ্চয়ই বুঝেছিলেন যে বাংলাদেশের মানুষ বাংলা ভাষাকে সম্মান করে, মায়ের ভাষাকে অস্বীকার করবে। যদি কেউ করে তার চেয়ে, অতএব 1952 আমাদের স্মরণ করিয়ে যায় যে আমরা বীরের যাই। উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এবার আমি তাকে মঞ্চে আহ্বান করছি। মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিশেষ অতিথি হিসেবে যাকে আমি আহ্বান করছি তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ মফিজ উদ্দিন কবিরাজ, প্রভাষক মোহনপুর ডিগ্রি কলেজ এবং সাধারণ সম্পাদক আওয়ামী লীগ মোহনপুর রাজশাহী। তাকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য আহ্বান করছি। এই পৃথিবী একটি আয়নার মতো, তুমি হাসলে এটা হাসি, তুমি ভক্তি করলে এটা পাল্টা ভক্তি করো। রঙিন কাচের ভেতর দিয়ে তাকালে সব রঙ। হয়তো অল্পক্ষণের মধ্যেই মাগরিবের বিরতি হবে। আমাকে মাঝে মাঝেই একটু অনির্ধারিত দায়িত্ব পালন করতে হচ্ছে। কিছুক্ষণ আগে শুরুতে লক্ষ্য করেছেন যে আজকের এই বইমেলার শুভ উদ্বোধন করবার কথা ছিল আমাদের এখানকার যিনি সংসদ সদস্য জনাব মিরাজ মোল্লা সাহেবের। বিশেষ কারণে তিনি এখানে উপস্থিত হতে পারেননি, তার পক্ষ থেকে আমাকেই আপনাদের মেলা উদ্বোধন করতে হয়েছে। আবার এখন আমার স্নেহভাজন ছাত্ররা আর একটা দায়িত্ব আমার উপর চাপিয়ে দিয়েছে। সেটা হচ্ছে যে এখানে বইমেলা হচ্ছে, এই বইমেলাতে অনেক নতুন নতুন বই আসে এবং সেই বইয়ের মোড়ক উন্মোচন করতে হয়। আমারও কদিন আগে দুটো বই বের হলো। আমি ঢাকাতে গিয়ে বাংলা একাডেমির যে বইমেলা হচ্ছে সেখানে মোড়ক উন্মোচন করালাম। সেই বই দুটো আমার আপনাদের মেলাতে এসে গেছে। আমি মেলায় আমার সেই বই দিয়েছি, আপনারা দেখতে পাবেন। এখন আমি এখানে এসেছি, এই মুহূর্তে আমাকে একটা বইয়ের মোড়ক উন্মোচন করতে হচ্ছে। সে বইটি শিরোনাম নিভৃতে কান্না, এটি রচনা করেছেন শেখ মোহাম্মদ শরীফুল ইসলাম। বইয়ের ভিতরে কি আছে আমি এখনও তা জানি না, এখনও আমার পড়ার সুযোগ হয়নি, কেননা বইটি খোলাই হয়নি। তো যাই হোক,
আমি অত্যন্ত গর্ব অনুভব করছি যে আজকের এই বইমেলায় এসে আমি শুধু প্রধান অতিথি হিসাবে বক্তৃতা দিচ্ছি না, সেখানে যে কাজ আমাদের সেই যেখানে বইমেলা হচ্ছে সেই বইমেলাতে দেওয়ার জন্য আমি এই গ্রন্থটি নিভৃতে কান্না শেখ মোহাম্মদ শরীফুল ইসলামের এই বইটি আমি মোড়ক উন্মোচন করলাম। যদি প্রয়োজন হয় তোমরা চীন দেশে যাও, অর্থাৎ পৃথিবীর যেখানেই জ্ঞান আছে সেই জ্ঞান উন্মোচন করলাম। নিভৃতে কান্না শেখ মোহাম্মদ শরীফুল ইসলাম, আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি এই ধরনের একটা গ্রন্থ রচনা করেছেন। যত বেশি বই পড়বেন ততই আপনাদের জ্ঞান বাড়বে, যত আপনাদের জ্ঞান বাড়বে ততই আমাদের দেশের উন্নতি হবে। এই কটি কথা বলি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই। এদের দোকান কোথায় আছে? এখানে না স্টল? এদের স্যার যতগুলো স্টল আছে কারো দোকান আছে, আর কোনো কোনো ছাত্ররা এদের একটা নাম দেয়। তো তারপরে জীবনী গ্রন্থ নাই? জীবনী গ্রন্থ উপন্যাস না, আমি জানতে চাচ্ছি আছে স্যার, আছে, সমস্যা নেই। এইগুলো বেশি একটা দেখি তোমার ইতে সব জায়গায়। মানে বানাতে চড়া বলছে, মানে সিরিয়াল তোমরা কি তোমাদের এমনি আগে থেকে লাইব্রেরি আছে না এখানে শুধু মেলার জন্য করেছো? মেলার জন্য। হ্যাঁ, না এরা শুধু সব ছাত্র হাই স্কুল ছাত্র ভ্যারাইটিস নাই। ঠিক আছে, বই তো সব রকম বই থাকবে, সেসব বই পুস্তক রাখা সব দরকার। ধরনের বই রাখি। চাইছি যে এগুলো বেশি বেশি রাখুন। ভাষা, সাহিত্য, সংস্কৃতি এগুলো শুধু বিক্রি স্টলগুলো একটু দেখছি। এই তো এটা এদের ভালোই। যে আমরা ওই ধরনের বই বিক্রি করি। স্যার যেটা বলছেন এরকম বই আছে কিন্তু স্যার আর কিছু দেখতে হবে। এটা ওই ধরনের ভাই। না, আমি শুধু বোঝার চেষ্টা করছি যে এই যে বাংলা মানে ভাষার জাতি জন যে অনেক বই এখন বের হয়েছে। এখানে মেলা করছি, এটা ভাষা আন্দোলনের ইতিহাসগুলো জানতে হবে। এর উপর অনেক বই আছে। এখানে অনুষ্ঠান করলেই হবে না, এই সমস্ত বইয়ে মুক্তিযুদ্ধের উপর বেশি বেশি বই আসুক। ঠিক আছে, দেখা যাক, এগুলো থাকুক আমাদের। সেগুলোর অভাব, মুক্তিযুদ্ধের জাতীয় সাইন্টিফিক আছে, বিভিন্ন ধরনের বই আছে। ভাষা আন্দোলন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, এই অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল খালেক, বিশেষ অতিথিবৃন্দ, এই
কেশরহাট কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং মোহনপুরের অধ্যক্ষ পরিষদের সদস্যবৃন্দ, এই কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এবং সুধীমণ্ডলী, আপনাদের আমার ব্যক্তিগত তরফ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এই শহীদ দিবস সম্বন্ধে আলোচনা সভায় আমার বক্তব্য শুরু করছি। আমি এই এলাকায় এর আগে কোনো সময় আসিনি, মানে এই রাস্তা দিয়ে গেছি, কিন্তু এই কলেজ পরিদর্শন করা আমার পক্ষে সম্ভব হয়নি বা আমি জানিও না। বিভিন্ন রাজনৈতিক সভা সমিতি আলোচনা সভায় অংশগ্রহণ, এই অনুষ্ঠানে আমার আসার কথা ছিল না, কিন্তু এই বাগমারা মোহনপুর এলাকার একজন প্রখ্যাত সন্তান, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তার অনুরোধ তার অনুরোধে আমি বলতে পারেন যে আপনাদের এখানে আসার ঢেঁকি গিলেছি। আমার একটা সমস্যা আছে, সেটি হচ্ছে যে এই যে ভাষা আন্দোলনের সূত্র ধরে কিংবা তার অগ্র পশ্চাৎ পূর্ববর্তী পরবর্তী যে সমস্ত ঘটনা প্রবাহ, এই সমস্ত ঘটনা প্রবাহের বিশ্লেষণ, এগুলো আমার কাছে একটি একাডেমিক গুরুত্ব আছে। একাডেমিক গুরুত্ব এই অর্থে যে আমি গত 16 বছর ধরে বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাস MA এবং অনার্স পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াই। সেটা শুরু হয়েছে 1947 সাল থেকে এবং এখন পর্যন্ত, অর্থাৎ কন্টেম্পোরারি বাংলাদেশের পলিটিক্স বা পলিটিক্যাল ডেভেলপমেন্ট বলতে যা বোঝায় সেই জিনিসটা আমি পড়াই। অবধারিতভাবে ভাষা আন্দোলন তার মধ্যে প্রথমেই আসে এবং ভাষা আন্দোলন পড়াতে গেলে শুধুমাত্র একটি কৌণিক দৃষ্টিভঙ্গি থেকে পড়ানোর কোনো উপযোগিতা অন্তত ইতিহাসের ছাত্র হিসেবে আমার কাছে নাই। ওই জন্য আমরা শুধু জানি যে ভাষা আন্দোলন হয়েছিল বাংলা প্রতিষ্ঠার দাবিতে, কিন্তু ভাষা আন্দোলন যে দাবিটির জন্য ভাষা আন্দোলনের মূল দাবি, এখানে উর্দু কিংবা ইংরেজির বিরোধিতা করা হয়নি। বর্তমান বাংলাদেশ, পশ্চিম পাকিস্তান, এখন বর্তমান যে পাকিস্তান, সেটি এই দুই রিজিয়ন বা দুই অঞ্চলের মধ্যে 1100 মাইলের ব্যবধান আছে। মাঝখানে ভারত আছে, মাঝখানে সাগর আছে, মাঝখানে বঙ্গোপসাগর আছে, এই ব্যারিয়ার আছে। এই দুই অঞ্চল নিয়ে যে পাকিস্তান রাষ্ট্র, আমরা যদি তার জনগণের ভাষাগত বিশ্লেষণ করি তাহলে পূর্ববঙ্গের প্রায় সকল মানুষ বাংলায় কথা বলতো, আর পশ্চিম পাকিস্তানের একজনও নয়। পূর্ববঙ্গের মানুষের সংখ্যা ছিল, জনসংখ্যা ছিল পাকিস্তানের জনসংখ্যার 56 ভাগ। অতএব বাংলাকে সেটাও দাবি করতে পারত শিক্ষা দীক্ষা। এই কারণে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চায় তারা। এইটা নিয়ে বাঙালি জনগণ মায়ের ভাষা, মাতৃভাষা এবং তার মাধ্যমে নিজেদের বিকাশ দেখতে চেয়ে ইতিহাসে ইউনিক, একক এবং অনন্য ঘটনা গোটা পৃথিবীতে। এই জন্যে এটি আমরা অনন্য বলি, স্রষ্টা, পথ নির্দেশক, তাহলে বেশি বলা হবে না। অতএব বলা যায় যে বাংলা ভাষা প্রতিষ্ঠার যে আন্দোলন, তার সাফল্য এবং এই আন্দোলনের সিঁড়ি বেয়ে পরবর্তীকালে 1971 সালে বাংলা ভাষা এবং সংস্কৃতি ভিত্তিক জাতীয়তাবাদের উপর ভিত্তি করে যে একটি নতুন রাষ্ট্র, অসাম্প্রদায়িক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল 71 সালে, সেইটা সৃষ্টি বাঙালির ইতিহাসে, গোটা পৃথিবীর ইতিহাসে, আধুনিক রাষ্ট্রের ইতিহাসে, জাতীয়তাবাদী চেতনার জাগরণের ইতিহাসে একটি অনন্য ঘটনা। এই দিক দিয়ে বাংলা ভাষা আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বা একটি জোট, নির্বাচনী জোট গঠন করে। আপনারা এখন জোট মহাজোট যেমন দেখছেন,
তেমনি জোট গঠন করে এবং 1954 সালে এটি যুক্তফ্রন্ট নামে পরিচিত ছিল। আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলামী পার্টি এবং গণতন্ত্রী দল, মূলত এই 4টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। তারা 21 দফা প্রদান করে মুসলিম লীগের বিরুদ্ধে। 21 দফা বিশ্লেষণ যদি করা যায় দফাওয়ারি, তাহলে বলা যাবে যে বাঙালি রাজনৈতিক এলিটদের সুশাসনের প্রথম প্রতিশ্রুতি হচ্ছে 21 দফা। আপনারা খেয়াল করে দেখবেন, এই 21 দফা হচ্ছে বাঙালির পরবর্তীকালের প্রতিটি আন্দোলনের সংগ্রামের যে ইস্যু বিষয়, সেই বিষয়গুলো ওখান থেকে আহরিত হয়েছে। 1, 2 করে 21টা পর্যন্ত দফা যদি দেখেন এটা পাবে। অর্থাৎ এখানে 237টি মুসলিম আসনের মধ্যে যুক্ত মুসলিম লীগ, ওই যে তার রাজনৈতিক মৃত্যু ঘটলো, মুসলিম লীগ কিন্তু আর দাঁড়াতে পারেনি। এবং প্রথমে সাংস্কৃতিক, প্রথমে ভাষার ক্ষেত্রে যে বিজয়, তারপরে এর সূত্র ধরে রাজনৈতিক যে বিজয় ঘটলো 54 সালে, সেই বিজয়ের সূত্র ধরেই কিন্তু পরবর্তীকালের আন্দোলন কথা বলি। ভাষা আন্দোলনের মানে ভাষা আন্দোলন থেকে আমরা শক্তি, আমরা সাহস সঞ্চয় করি, উপাদান সঞ্চয় করি। আমাদের যে পরবর্তীকালের যে সাহিত্য, সেই সাহিত্যগুলো কিন্তু ভাষা প্লেটে বা সাইনবোর্ডে বাংলা কোনো শব্দ ভুল দেখলে রিক্সা থেকে নেমে যেতেন, নেমে গিয়ে ওই অফিসের কর্তাকে গিয়ে ধরে কষে গালাগাল করে তারপরে আসতেন এবং বলতেন যে ওইটা নামিয়ে শুদ্ধভাবে লিখতে হবে। আমি কোচিং সেন্টার অনেকগুলো হয়েছে। কোচিং সেন্টার মানে হচ্ছে একটু উন্নত ধরনের, আপনার ছাত্রকে একটু, আপনার ছেলে মেয়েকে একটু উন্নত করা, লেখাপড়ায় এই ধরনের বিষয়। কোচিং সেন্টারের কোনো পোস্টার দেখলে আমি সেইখানে দাঁড়িয়ে গিয়ে কটা ভুল আছে সেটা আগে দেখি। আপনাদের এইখানে এতগুলো স্টলের মধ্যে এখানে একটা মুনপুরা স্টল আছে। মুনপুরা, মুনপুরা মানে কি? ময়রসুর ন, তারপরে একটা স্পেস দিয়ে পুরা। এটা তো মুনপুরা নয়, এটা হচ্ছে মনপুরা। এবং মনপুরা একটি শব্দ, আপনি 2টা শব্দে পরিণত করেছেন, তাও মূল ভুল আছে। এই যে মানে এই যে ছোটখাটো ভুলগুলো, এই ভুল হয়, তারপরে বিদ্যালয় লেখা হয়। মানে এই বিদ্যালয়টির নাম হচ্ছে বিশ্ব, কিন্তু বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অর্থে আমরা ভুলের মধ্যে আমরা থাকি। এই ভুলগুলোকে যদি আমরা একটু সচেতনভাবে পরিহার করি এবং তার থেকে অগ্রসর হই, তাহলে অনেক বেশি ভালো হবে। আমরা ইংরেজিতে কথা বলতে পারলে বাংলায় বলি না, এটা কিন্তু হীন মানসিকতা, এটা পরিহার করতে হবে। জাপান উন্নতি লাভ করেছে তার কারণ মাতৃভাষায় চর্চা করেছে। আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যারকে। স্নেহভাজন সভাপতি এখানে রয়েছেন, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রখ্যাত প্রফেসর ডক্টর আবুল কাশেম। বিশেষ অতিথি হিসাবে আছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, আমার স্নেহভাজন ছাত্র ডক্টর PM শফিকুল ইসলাম। এখানে উপস্থিত রয়েছেন এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন কলেজ থেকে এসেছেন অধ্যক্ষবৃন্দ, কলেজের শিক্ষকবৃন্দ এবং এখানকার উপস্থিত ভদ্র মহিলা, ভদ্র মহোদয়, সাংবাদিক এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। তারা শুনেছেন এবং মনে হচ্ছে যে এই এলাকার শ্রোতা ভালো, তাতে করেন। তারপরে বক্তৃতা দিদি দাঁড়িয়ে আমি বেশ খানিকটা বিব্রত বোধ করি, কেননা তিনি ইতিহাসের নানা উপকরণ, নানা উপাদান, নানা তথ্য তার বক্তৃতায় নিয়ে আসেন।
এবং সেই এরও আগে মুসলমানদের আগে এদেশে এসেছিল সেনেরা, তারা এসে বলেছিল যে রাষ্ট্রভাষা হবে সংস্কৃত। তাহলে ভেবে দেখো যে অসাধারণ ভালোবাসা, যে কারণে সংস্কৃত রাষ্ট্রভাষা হয়েছে, ফার্সি রাষ্ট্রভাষা হয়েছে, ইংরেজি রাষ্ট্রভাষা হয়েছে, উর্দু রাষ্ট্রভাষা হয়েছে। হাজার বছর ধরে এই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু বাঙালি তার নিজের মাতৃভাষাকে কখনো বর্জন করেনি। তারা সবসময় নিজের মাতৃভাষার মাধ্যমে তারা সাহিত্য চর্চা করেছে, তারা কথা বলেছে। তখন উর্দু ভাষাভাষী যারা আছে তারাই চাকরি পাবে, বাংলা ভাষাভাষী মানুষ চাকরি বাকরি পাবে না। এইভাবে আমরা যদি জিনিসগুলো দেখি, তাহলে এই ভাষা আন্দোলন যদিও শুরু হয়েছিল ভাষাকে কেন্দ্র করে, কিন্তু এখন দিন যত যাচ্ছে দিয়েছে। এবং সেই প্রশ্নে যখন সে পিছনের দিকে তাকালো, তখন দেখলাম আমি হাজার বছর ধরে বাঙালি, আমার এই বাঙালি পরিচয় আজকে নতুন না। এবং সে তখন বলছে যে না, আমি বাঙালি। এবং আপনারা লক্ষ্য করবেন যারা বয়স্ক আছেন, তারা সেই 50-এর দশক বা 60-এর দশক সেই আন্দোলন ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে, কোথায় আমার ঠিকানা, এই প্রশ্ন তুলছে স্লোগানে। আপনারা অনেকে স্লোগান দিয়েছেন যারা বয়স্ক, যে কোথায় আমার ঠিকানা। সঙ্গে সঙ্গে স্লোগানের মধ্যে বলছে পদ্মা, মেঘনা, যমুনা। অর্থাৎ আমরা তখন ঠিকানা খুঁজছি যে আমাদের প্রকৃত ঠিকানা কি। আমরা যে পাকিস্তান করছি, একসময় যারা লড়কে লেগে পাকিস্তান বলেছিলেন, সেই পতাকা হাতে নিয়ে লড়েছিলেন, তারাই ধীরে ধীরে বুঝতে পারলেন যে আসলে ঠিকানা ভুল হয়ে গেছে। 71 সাল এবং আমাদের শেষ পর্যন্ত যা হলো যে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের দেশের স্বাধীনতা, এটাই হচ্ছে আমাদের শেষ আমাদের আকাঙ্ক্ষা, এবং সেই আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে। কাজে এই বাংলা ভাষা এবং আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের বাংলাদেশের স্বাধীনতা এবং এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে, এই সব কিছুর পেছনেই আমাদের ভাষা আন্দোলনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আজকে যখন শহীদ মিনারে যাচ্ছিলাম, সেখানে যে জনস্রোত লক্ষ্য করলাম, আমি তখন চিন্তা করলাম যে আমাদের জাতীয় জীবনে বেশ কিছু তারিখ আছে। আর 21শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে, সেই ইতিহাস আর বললাম না, অনেক সময় দরকার। কিন্তু আমি লক্ষ্য করেছি যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ 21শে ফেব্রুয়ারি তারিখে যেভাবে জেগে ওঠে, অন্য কোনো দিন মানুষ তেমনভাবে জেগে ওঠে না। আমরা 26শে মার্চে আমাদের ওই শহীদ মিনার আছে, এত মানুষের ঢল নামে না। এমনকি বিজয় দিবস আমরা যেটাকে বলছি 16ই ডিসেম্বর, সেখানেও এত মানুষের বিজয় ঢল নামে না। অথচ 21শে ফেব্রুয়ারি এই তারিখটা যখন আসে, তখন আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা বা পিতামাতা, তারা সবাই সেই বাচ্চাটাকে নিয়ে গিয়ে ফুল দিচ্ছে। কেন হচ্ছে? অর্থাৎ বোঝা যাচ্ছে আমরা সবচেয়ে ভালোবাসি আমার ভাষাকে, আমার যে মাতৃভাষা, সেই মাতৃভাষাকে সবচেয়ে আমি বেশি ভালোবাসি। আমাদের স্বাধীনতা এসেছে, আমাদের বিজয় এসেছে, তারপরেও 21শে ফেব্রুয়ারি আমার চেতনাকে যেভাবে নাড়া দেয়, অন্য কোনো দিন আমার চেতনাকে সেভাবে নাড়া দেয় না। কেননা এর ব্যাপক এর বিস্তৃতি ঘটেছে। আজকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, আমাদের এখনো সংকট আছে, আমাদের জীবনে যখনই কোনো সংকট আসে, তখন আমরা 21শের কাছে ফিরে যাই। জন্ম তারা এই খবরটা ওরা জানেন না যে 1971 সালে যখন যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধের সময় পাকিস্তানের কাছে একটা শহীদ মিনারকে তারা রাখলো। আচ্ছা, শহীদ মিনার তো ইট দিয়ে তৈরি করা হয়েছে, কয়েকটি ইট দিয়ে একটা শহীদ মিনার তৈরি হয়েছে। শহীদ মিনার কি দোষ করলো যে পাকিস্তানি এই আর্মি তারা মানুষের চেয়ে বেশি ভয় করছে শহীদ মিনার? এগুলো বুঝতে হবে যে শহীদ মিনার আসলে কয়েকটা ইটের ওখানে সমাবেশ ঘটানো হয়নি। শহীদ মিনার হচ্ছে বাঙালি যে জাতীয়তাবাদ, বাঙালি যে জাতি, সেই বাঙালি জাতির শিকড় হচ্ছে ভাষা।
বাঙালি জাতির শিকড় হচ্ছে ভাষা, এই শিকড়কে উপরে ফেলতে হবে। অর্থাৎ ভাষাকে কেন্দ্র করে যারা শহীদ হয়েছে এবং তাদেরকে লক্ষ্য করে যে সমস্ত মিনার হয়েছে, এই শহীদ মিনারগুলো যদি আমরা উপরে ফেলে দিতে পারি তাহলে বাঙালি জাতি নির্মূল হয়ে যাবে। কাজে এগুলো এটা অত গবেষণার বিষয়। প্রফেসর কাশেমরা আছেন, তারা এই গবেষণা করবেন যে কেন 1971 সালে শহীদ মিনারগুলোকে ভেঙে চুরমার করে দিল। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার ছিল, সেটা নিশ্চিহ্ন করে দিয়েছিল রাজশাহী কলেজ। অথবা আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যে বাংলাদেশের একটা শহীদ মিনারকেও তারা রাখেনি, তারা ভেঙে চুরমার করে দিয়েছে। অর্থাৎ শহীদ মিনার কিন্তু ভাষাকে কেন্দ্র করে এই সমস্ত শহীদ মিনার হয়েছে। কাজেই তারা ভাষাকে ভয় পেয়েছে, তারা রবীন্দ্রনাথকে ভয় পেয়েছে, তারা শহীদ মিনারকে ভয় পেয়েছে। সেই সময় 60-এর দশকে এমন একটা অবস্থা যে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করতে পারিনি, এবং তারা এর উপর বিধিনিষেধ আরোপ করেছে, রবীন্দ্র সঙ্গীতের উপর তারা বিধিনিষেধ আরোপ করেছে। কাজে এই যে বাংলা ভাষা, রবীন্দ্রনাথ, বাঙালি জাতি, বাঙালি সংস্কৃতি, এগুলোকে আর বিচ্ছিন্ন করে দেখা যায় না। তো এগুলো আমাদের অবশ্যই বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। এখানে যারা এই মেলার আয়োজন করেছে, আজকের এই দিনটি যারা পালনের ব্যবস্থা করেছেন, তাদেরকে সত্যি সত্যি ধন্যবাদ জানাতে হয়। কিন্তু আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, আমি কিছুক্ষণের জন্য একটু মেলা দর্শনে, বুক স্টলগুলো দর্শনে বের হয়েছে, এবং সেখানে বের হয়ে আমার যে অভিজ্ঞতা হলো, আমার প্রফেসর কাশেম তিনি বানানের দিকে লক্ষ্য করেছেন, বানানগুলো কীভাবে কোথায় কীরকম ভুল আছে সেটা লক্ষ্য করেছেন, সেটা দেখেছেন। তো আমি আবার বুঝতে চাইলাম যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাঙালি জাতীয়তাবাদ, বাংলা ভাষা, বঙ্গবন্ধু, এই সমস্ত বই কিছু আছে কি না, ম্যাডাম কীরকম আছে? সেখানে আমার যে অভিজ্ঞতা, খুব করুণ অভিজ্ঞতাই হয়ে গেল যে সেখানে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, এই ব্যাপারগুলোতে বই পুস্তক প্রায় নেই বললেই চলে। তো যাই হোক, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে তোমরা ভবিষ্যতে এগুলো আনবে, কেননা আমাদের ইতিহাস তো পড়াতে হবে। আমাদের নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্মের প্রতি ইতিহাস, এমন ইতিহাস বিকৃতি ঘটেছে। আমরা যারা যুদ্ধ করেছিলাম, স্বাধীনতার সপক্ষে যারা যুদ্ধ করেছিলেন, তাদেরকে তো আর বাঁচিয়ে রাখা হয়নি। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, যিনি জাতির পিতা। 1975 সালে জাতীয় চার নেতা, তাদেরকে হত্যা করা হয়েছে, এবং একের পর এক তাদেরকে হত্যা করে আমাদের যে মূল চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকেই আঘাত করা হয়েছে, নির্মূল করা। আমার স্নেহভাজন ছাত্র অধ্যক্ষ তিনি একটু দুঃখ করে বলছিলেন যে এখানে পথে ঘাটে চলতে গিয়ে বাংলা কিছু অশ্লীল বাংলা শুনে তার দুঃখ হয়েছে যে এই যে ভাষার জন্য শহীদ হয়েছে দেশের মানুষ, সেই দেশে এই ধরনের অশ্লীল বাংলা তারা ব্যবহার করে। এতে তিনি দুঃখ পেয়েছেন। কিন্তু আমি তার চেয়েও বেশি দুঃখ পাই যে বাংলা ভাষাকে যখন যে বাংলা ভাষা দিয়ে যুদ্ধ করেছিলেন, এখানে অনেক মুক্তিযোদ্ধা হয়তো আছেন। আমি যদি প্রশ্ন করি যে আপনি যে মুক্তিযুদ্ধ করেছিলেন, সেদিন আপনি জয় বাংলা বলেছিলেন তা বাংলাদেশ জিন্দাবাদ বলেছিলেন? এগুলোকে ছোট করে দেখা যাবে। কোন মুক্তিযোদ্ধা এখানে আছেন, কেউ বলতে পারবেন না যে তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলে সেদিন যুদ্ধ করেছেন। তিনি সেদিন মুক্তিযুদ্ধ করেছিলেন জয় বাংলা বলে। সময় নিচ্ছি না, আমি লোক সংবরণ করলাম। আপনারা যদিও মনোযোগ দিয়ে শুনছেন, আমি আগেই বলেছিলাম যে আমার এখানকার শ্রোতারা খুব ভালো শ্রোতা, সেটা আপনারা প্রমাণ করেছেন। আপনারা প্রমাণ করেছেন যেভাবে আপনারা চুপচাপ বসে আমাদের কথাগুলো শুনছেন, সেটা প্রমাণ করেছেন। তবে আমি এখন একটু ধন্যবাদ জানাবো যে কেশবঘাট এই ডিগ্রি কলেজ, তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে, প্রধান অতিথির আসন দিয়েছে। তো সেজন্য তো ধন্যবাদ অবশ্যই জানাতে হবে। কিন্তু আমার ছাত্র অধ্যক্ষ, তাকে ধন্যবাদ খুব একটা জানাবো না এই জন্য
এই জন্য জানাবো না যে 29শে ডিসেম্বরের নির্বাচনে যদি দিন বদল না ঘটত তাহলে আমার এই স্নেহবন্ধন ছাড়তে সাধ্যও ছিল না যে এখানে আমাকে আমন্ত্রণ দেবে। তার সেই সুযোগ ছিল। কাজে দিন বদলের পালা যে শুরু হয়েছে আমার এখানে উপস্থিতি বোঝা যাচ্ছে। কাজেই যারা দিন বদল ঘটিয়েছে এই বাংলাদেশের মানুষ 29শে ডিসেম্বর তারিখে ভোট দিয়ে যারা দিন বদল ঘটিয়েছেন এবং তারা যারা দিন বদল ঘটিয়েছেন বলেই আমি আজকে কেশরঘাটের এই ডিগ্রি কলেজে এসে বক্তৃতা দিতে পারলাম। সেই জন্য আমি সেই মানুষদের প্রতি, সেই সাধারণ মানুষ যারা সেই দিন বদল ঘটিয়েছে 29শে ডিসেম্বর তারিখে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বেশি করে যে তারা এখানে আমাকে আসবার সুযোগ করে দিয়েছে। কারণ আমি দীর্ঘদিন থেকে তো এখানে আছি। তারা এটা বন্ধ করে কেন? আমাদের ইতিহাসে এত বিকৃতি ঘটে কেন? আমাদের ছেলে মেয়েদেরকে মিথ্যা কথা শেখানো হয়, এরা কারা শেখায়? এরা ওই রিক্সাওয়ালা শ্রমিকরা, তারা শেখাচ্ছে না। ফেব্রুয়ারি উপলক্ষে যে আয়োজিত অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা দুঃখ করেছি যে ভাষার ক্ষেত্রে, বানানের ক্ষেত্রে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো সংশোধন করা দরকার। আজকে আমাদের ইতিহাসের যে বিকৃতি ঘটেছে এটাও আমাদের আনা দরকার, যে এই বিকৃতি অনেক সময় আমি নিয়েছি। আমি আবারও এদের এখানে যারা আছেন, যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এখানে যারা বক্তৃতা দিয়েছেন, আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তাদেরকে ধন্যবাদ জানাই যারা এখানে বক্তৃতা দিয়েছেন, সুন্দর কথা বলেছেন। এবং আমার শ্রোতারা অন্তত ধৈর্য সহকারে আপনারা যে কথাগুলো শুনলেন সেজন্য আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে ভাষার জন্য যারা জীবন দিয়েছে, আত্মোৎসর্গ করেছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা। হয়তো ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আমাদের শেষের দিকে, অনুষ্ঠানের আলোচনা সবার শেষের দিকে আমরা চলে এসেছি। আর বাকি নয়, আর অল্প কিছুক্ষণ পরেই আপনাদেরকে নিয়ে যাব আপনাদের সেই কাঙ্ক্ষিত অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানে। তার পূর্বেই আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন এবং অত্যন্ত ধৈর্য ধরে সভাপতির আসনে বসে আছেন এই কেশরঘাট ডিগ্রি কলেজের সম্মানিত সভাপতি জনাব মইনুল ইসলাম স্যারকে তার শেষ বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। কেশরঘাট ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অমর 21শে বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল খালেক স্যার, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবর্গ, আমন্ত্রিত সুধীবৃন্দ এবং মোহনপুরে বিভিন্ন প্রান্ত থেকে আসা, এই মেলায় আসা অংশগ্রহণকারী সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের বছরে এই মেলাটা শুরু হয়েছে কিছু সংখ্যার মধ্যে দিয়ে, কিন্তু আপনাদের সর্বত সহযোগিতায় এবং শৃঙ্খলাবোধের পরিচয় দেওয়ার কারণে আমরা এবছরে এই মেলা আয়োজন করতে আবারও সাহস করেছি। আপনাদের এই সহযোগিতা বিগত বছরের মতন এবারেও অব্যাহত থাকবে এবং এবারেও যদি আপনারা সেইভাবে সহযোগিতা করেন তাহলে ভবিষ্যতে আবার এই মেলা চালিয়ে যাওয়ার জন্য আমরা সাহসী হব। সম্মানিত সুধীবৃন্দ, 21শে ফেব্রুয়ারির প্রেক্ষাপট, ঐতিহাসিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, এগুলো দীর্ঘক্ষণ আপনারা শুনেছেন। আমাদের মাঝে আজকে দেশ বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, তারা তাদের বক্তব্যের মাঝে অত্যন্ত সুন্দরভাবে এই বিষয়গুলো বিশ্লেষণ করেছেন, যা আমাদের জ্ঞান ভাণ্ডারকে কিছুটা হলেও সমৃদ্ধ করেছে। কারণ তারা অত্যন্ত জ্ঞানী, আমরা কতটুকু নিতে পারি সেটাই হলো বিষয়। সেই কারণে আমি বলেছি যে কিছুটা হলেও সমৃদ্ধ করেছে। আমন্ত্রিত বিশিষ্ট এবং দেশ বরেণ্য ব্যক্তিবর্গ যে তারা সারাক্ষণ ব্যস্ত থাকেন, আর 21শে ফেব্রুয়ারি বা এই জাতীয় দিবসগুলোতে তো তাদের ব্যস্ততা আরও বেড়ে যায়। তাদের
শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এখানে সময় দিয়েছেন, বিকেলে এসেছেন এবং এখন প্রায় রাত 8টা বাজতে চললো, এতক্ষণ আছেন আমাদের সাথে। সে কারণে আমরা কৃতজ্ঞ চিত্তে তাদেরকে স্মরণ করছি এবং আমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি, তাদের প্রতি নিবেদন করছি শ্রদ্ধা। এই মেলা আয়োজন করতে গিয়ে এই কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং তার শিক্ষক মণ্ডলী অক্লান্ত পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, সে কারণে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সে কারণে আমি একবারে বলছি যে অন্যান্য যারা এই প্রচেষ্টার সাথে যুক্ত রয়েছেন তাদের সবাইকে কবির ভাষায় বলতে হয়, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। আসুন আমরা জেগে উঠি সবাই অনাচার, হিংসা, হানাহানি এবং সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা সমবেত হই, একত্রিত হই, আমাদের প্রিয় সেই প্রত্যাশা মেলা সর্বতভাবে সফল হোক সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আপনাদের সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি, সাথে এই আলোচনা সভার এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুরে আর কবিতায় আমরা সাথে একুশ সমারোহ। সম্মানিত সুধীমণ্ডলী, মোহনপুর ললিতকলা একাডেমির পক্ষ থেকে 21 আমার আনন্দের অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। দুপুর বেলা বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বর্তমানে
একটি ভালো বই পড়ি, যদি না একটি ভালো বই কিনি এবং উপহার দিই। বই জ্ঞানের ভাণ্ডার, বই বিভিন্ন যুগের মাঝে রচনা করেন দেখাতে। তাই তো বলতে হয়, জীবনের বাকি যদি হই কবু বন্দি, বই হবে আমাদের বিপদের সঙ্গী। পেয়েছি বলি, হয়তো আমরা পেয়েছি বাংলা ভাষা। গানটি আপনারা শুনবেন, সে গানটি গীতিকার মোহাম্মদ গিয়াসউদ্দিন, কিশোরগঞ্জ ডিগ্রি তোমাদের স্মরণে
যুদ্ধে গেছে মা তো জানি সত্যি তাদের ছেলে যুদ্ধে জানি তবু কেন এই ভাবনা মায়ের মতো চোখ থেকে মুছে ভালো অশ্রুটুকু এমন খুশির দিনে কাঁদেনি। চোখ থেকে মুছে ভালো অশ্রুটুকু
আলাইকুম। আমি মোহাম্মদ মাকসুদ আলী, কৃষ্ণরাজ। সালাম আলাইকুম। এখানে আবার ভিডিও হচ্ছে। চাবি আছে কিনা আমি একটু নামাজ 150টা বাল্ব 150টা বলে নেবেন অমর একুশে বইমেলার আজ সম্মানিত আজকের দিনের কর্মসূচি সহ আগামী দিনের কর্মসূচিগুলি আজকে আপনাদের সৌজন্যে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য আপনাদের সকলকে আমি জানাচ্ছি আমাদের কৃষকের সেই অনুষ্ঠানের অপেক্ষায় ধৈর্য ধরে করুন। সে সঙ্গে সঙ্গে আপনাদের এবং তারপরেই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রোগ্রামটা তৈরি করা। আসসালামু আলাইকুম। আমাদের নির্ধারিত আলোচনা অনুষ্ঠান আমরা এখন শুরু করছি। শুরুতেই আসন গ্রহণ। আজকের আলোচনা সভায় সভাপতিত্ব করবেন কেশরহাট ডিগ্রি কলেজ অর্থাৎ আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন। তাকে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জিএম হারুন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, তাকে তার প্রধান অতিথি হিসেবে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যারা আসন গ্রহণ করবেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পলাশ খন্দকার, উচ্চারণ বক্তব্য নিয়ে আসার জন্য বক্তব্য পেশ করছেন। 21শে বইমেলা এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব গিয়াস উদ্দিন, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আলোচকেরা সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দীর্ঘ 57 বছর পর আমাদের মায়ের ভাষা, মুখের ভাষা, মাতৃভাষা বাংলার জন্য 1952 সালে
বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে যে ভাষা ছিনিয়ে এনেছে, তারই ফলশ্রুতিতে এই 21শে ফেব্রুয়ারি, তৎকালীন সময় 8ই ফাল্গুন, আর সেই উপলক্ষে কেশরহাট কলেজ গত বছরেও 3 দিনের জন্য এই বইমেলা করেছিল। সেখানে আমরা অনেক সাড়া পেয়েছিলাম, তাই করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই প্রেক্ষিতে আজ দ্বিতীয় দিন আমাকে আজকে সর্বপ্রথম এই আলোচনা সভায় আলোচনা কমিটি, যে কমিটিটা এই মেলা আয়োজন করেছে বা এই কমিটি বিশেষ অতিথিবৃন্দ আছেন, তারা বক্তৃতা করবেন। তা আমি সর্বপ্রথম 1952 ভাষা আন্দোলনে যারা আত্মহত দিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করে আমরা বাংলায় গান গাই, বাংলায় কথা বলি। এবারে আপনাদের সামনে এসেছেন মোস্তফা আহমেদ, অধ্যক্ষ থামির নওগাঁ। তাকে তার সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার জন্য বিনয়ভাবে অনুরোধ করছি। কেশরহাট ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত বইমেলা 2009 সালের মঞ্চবিষ্ট আজকে সভার সম্মানিত সভাপতি, মঞ্চবরিষ্ঠ প্রধান অতিথি, বিশেষ অতিথি, সর্বস্তরের জনসাধারণ, উপস্থিত শ্রোতাবৃন্দ, আমাদের এই বইমেলা বরাদ্দ স্তরের দোকানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এবারে যে একটা মহতি উদ্যোগ কেশরহাট ডিগ্রি কলেজ নিয়েছে, এলাকায় শিক্ষার আলো উজ্জীবিত করার জন্য, জ্ঞানের আলো প্রকাশিত করার জন্য, সমাজের জন্য আলোকিত মানুষ গ্রহণ করেছে। এই জন্য আমি আমার পক্ষ থেকে, আর সেই সঙ্গে আমরা কি উপলক্ষে এই অনুষ্ঠানের রাষ্ট্রভাষা বাংলা ভাষাকে কেন্দ্র করে একসময় ছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান শাসকগোষ্ঠীরা এই পূর্ব পাকিস্তানের উপর রাষ্ট্রভাষা অর্থাৎ বাংলা ভাষা বলতে পারবে না, রাষ্ট্রভাষাই হবে রাষ্ট্রীয় ভাষা। সাধারণ মানুষ, ছাত্র জনতা, এই মায়ের ভাষায় আমরা বলতে চাই। এদেশে সাধারণ জনগণের উপর, ছাত্র শিক্ষকের উপর বিচারিগুলি, সেই বিগত দিনের কথা, তখন আমরা ছোট ছিলাম, আমরা দেখেও ঘটনা। আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি অত্যন্ত